এই নতুন বছরের আজকেই প্রথম সাংবাদিক সম্মেলন করছি আমরা এই পার্টি রাজ্য দপ্তরে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, যতন খুলুমকা, নমস্কার, গুড ইভিনিং। আজকে আপনাদের এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হল আগামী 29, 30 এবং 31 জানুয়ারি আমাদের পার্টির 3 বছর অন্তর যে সম্মেলন পার্টির একেবারে নিচু স্তর থেকে সর্বোচ্চ স্তর অর্থাৎ সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সংগঠিত করি, তারই অঙ্গ হিসাবে আমাদের এই রাজ্যে ইতিমধ্যে ব্রাঞ্চ অর্থাৎ একদম তৃণমূল স্তর থেকে রাজ্যের 8টি জেলা, আমাদেরও পার্টির 8টি জেলা কমিটি, তার সম্মেলন শেষ হয়েছে। আগামী 29, 30, 31 3 দিন এই আগরতলা শহরে টাউন হলে আমাদের 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন সংগঠিত হবে। তারই এই কিছু দিক উল্লেখ করার জন্য আমাদের এই যে সম্মেলনের ভেন্যু, আমরা এটাকে এই নামাঙ্কন করেছি বা করব কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর হিসাবে, এবং মঞ্চটাকে আমরা নামাঙ্কিত করব কমরেড শামসুল হক এবং কমরেড মানিক বিশ্বাস। 23তম রাজ্য সম্মেলনে আমাদের 75 জন রাজ্য কমিটির সদস্যদের মধ্যে এই দুজনও নির্বাচিত হয়েছিলেন এবং এই সময়ে তারা প্রয়াত হয়েছেন তাদের নামে। আমাদের এই সম্মেলনে আমাদের সর্বভারতীয় কমিটি থেকে যারা অবজারভার হয়ে আসবেন তারা হলেন কমরেড প্রকাশ কারাত, যিনি এখন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি বা পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর, সমন্বয়কারী। তার সাথে আরও দুজন পলিট ব্যুরোর সদস্য, কমরেড বৃন্দা কারাত এবং কমরেড অশোক ধাওয়ালে। কমরেড মানিক সরকার তো আছেনই এখানে। আরও দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য আসবেন, তারা হলেন কমরেড রবীন দেব, তিনি পশ্চিমবাংলার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তার সাথে আরেকজন কমরেড ডক্টর অরুণ কুমার, যিনি আমাদের পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান, ডক্টর অরুণ কুমার। তো আমাদের এই সম্মেলন এটা অন্যান্য রাজনৈতিক দলের মতো হঠাৎ করে এটা মেলা হয়ে গেল এবং সেখানে কোনো ধরনের নিয়ম নেই, শৃঙ্খলা নেই, আলোচনার ধরন নেই, বিষয়বস্তুর কোনো ধারাবাহিকতা নেই। আবার ধুম করে সেখানে একটা কমিটি ঘোষণা হয়ে গেল, সদস্যদের কোনো অংশগ্রহণ নেই, বা কোন ক্রাইটেরিয়াতে, কোন বিচারে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো, এরকম কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই নেই। আমি কথাটা বলছি কারণ সাম্প্রতিককালে দেখেছি যে আপনাদের পত্রপত্রিকাতেও সেভাবে বহুলভাবে চর্চিত যে বর্তমান ত্রিপুরা রাজ্যের শাসক দল, তাদের সদস্যতা অভিযান হচ্ছে, একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাবর নেতারা রাস্তায় নেমে, এমনকি স্কুল কলেজে অবধি ঢুকে, অফিস কাছারিতে ঢুকে সেখানেও সদস্যপদ সংগ্রহ করছেন। তারপরে শোনা গেল যে একেবারে
খুব গণতান্ত্রিক উপায়ে তাদের সংগঠনের যেরকম স্ট্রাকচার, তারা সভাপতি বা জেলা কমিটি করে, তার জন্য রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের মতো নিয়োগ করে বাইরে থেকে এসে ফলাও করে ছাপলো। কিন্তু হঠাৎ তো দেখা গেল কি না, কোনো সম্মেলনও না, কোনো প্রতিবেদনও না, কোনো বৈঠকও না, যে ধুম করে কিছু লোককে বসিয়ে দেওয়া হলো। তাদের সেই নেতৃত্ব, এটা তাদের ব্যাপার, তারা কাদের করেছেন আমার প্রশ্ন নেই। কিন্তু আমাদের সম্মেলন মানে এটা এরকম কোনো ধরনের হুইমসিক্যাল, কোনো ধরনের যে কি বলে প্রত্যেক পার্টির সংবিধান থাকে, তার নীতি নিয়ম আদর্শ থাকে, তার বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। এবং সেদিক থেকে বলা যেতে পারে এটা সর্বোচ্চ গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক নিয়মে এই সম্মেলনগুলো নিচুতলা থেকে সংগঠিত হয়ে এসে উপরতলা অবধি এগুলো হচ্ছে বা হয়েছে। আমাদের সম্মেলনগুলোতে ৩৫,৮৪৩ জন আমাদের পার্টি মেম্বার বিভিন্ন স্তরে অংশগ্রহণ করেছে। সেই স্তরগুলি হল ৩,৭২৬টি ব্রাঞ্চ সম্মেলন, ৩,726, ২৮৭টি অঞ্চল সম্মেলন, ২৪টি মহকুমা সম্মেলন, ৮টি জেলা সম্মেলন। এবং এই সম্মেলনগুলো তার ডেলিগেশন পাওয়া, প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাও সেখানে নির্দিষ্ট নিয়মের মধ্যে। তার বাইরে গিয়ে যত বড় নেতাই হন বা নেতার কাছের লোক হন, সেখানে কোনো ধরনের যে এই নিয়ম করে লঙ্ঘন করে প্রতিনিধিত্ব পাওয়ার এবং নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। এবং সেই সম্মেলনগুলো এটা শুধু নিছক কিছু বক্তৃতা, খানাপিনা তা না। সেখানে মূলত রাজনৈতিক দল অবশ্যই রাজনৈতিক বিষয়ে আসবে। ব্রাঞ্চ যদি হয়, সে ব্রাঞ্চ এলাকার গত ৩ বছরের রাজনৈতিক পরিস্থিতি এবং সেই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের যে পার্টির কর্মসূচিকে সামনে রেখে আমরা সাংগঠনিকভাবে কতটুকু মোকাবেলা করতে পেরেছি এবং কতটুকু সেই এলাকার জনগণকে তার সাথে আমরা যুক্ত করতে পেরেছি, তার ত্রুটি, দুর্বলতা, সাফল্য, শুধু সাফল্যটা আলোচনা হবে না, দুর্বলতা আলোচনা হবে, সাফল্যকে কীভাবে সংহত করা, দুর্বলতাগুলোকে চিহ্নিত করে কিভাবে আগামী দিন উঠে দাঁড়ানো যায় এবং জনগণকে আরও বেশি বেশি করে সংগঠিত করা সম্ভব হয়। এবং সেই সম্মেলনগুলোতে তার নেতৃত্ব নির্বাচন হয়। আমাদের পার্টির যে গঠন, সেখানে যে কোনো কমিটি হলে পরে 15 জনের, 20 জনের, 30 জনের বা 50 জনের, সেখানে সম্পাদক কেন্দ্রিক। আমাদের কেন্দ্রীয় স্তরে হলো সে সম্পাদককে কেন্দ্র করে একটা পলিট ব্যুরো থাকে, তার উপর একটা সম্পাদক মণ্ডলী বা সেক্রেটারিয়েট। রাজ্যের ক্ষেত্রেও সম্পাদক, তারপর একটা স্টেট সেক্রেটারিয়েট বা সম্পাদক মণ্ডলী, জেলার ক্ষেত্রেও তাই। কিন্তু অঞ্চল এবং ব্রাঞ্চের ক্ষেত্রেতে, তৃণমূল স্তরকে আমরা ব্রাঞ্চ বলি, সেখানে সম্পাদককে কেন্দ্রবিন্দু করে যাবতীয় হয়। তো এই জায়গাতেও এই যে ব্রাঞ্চ সম্মেলনগুলোতে, সেখানে গণতান্ত্রিকভাবে এই নির্বাচনের মধ্য দিয়ে কমিটি তৈরি হয়েছে এবং কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং সেখানে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা বিগত এই 2015 সাল থেকে
যে কিভাবে পার্টির নেতৃত্বের মধ্যেও কমিটিতে এবং নেতৃত্বে অভিজ্ঞ আর নবীনদের মধ্যে একটা ব্যালেন্স তার বিন্যাসে আনা যায়, ধারাবাহিকভাবে কিভাবে আমরা নতুন প্রজন্মকে আমাদের লড়াই সংগ্রামে, আমাদের রাজনীতিতে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, সে প্রচেষ্টা জারি আছে। এবং এবারও এখন অবধি যে সম্মেলনগুলো হয়েছে সেখানে যে রিপোর্ট এসছে, আমাদের এই ব্রাঞ্চ সম্মেলনগুলোতে যারা নেতৃত্বে এসছেন সেখানে প্রায় 1/4 নেতৃত্ব অর্থাৎ সেক্রেটারি নতুন মুখ, 25.68%। লোকালগুলার ক্ষেত্রেতে 33.80 অর্থাৎ 1/3 এই লোকাল কমিটির সেক্রেটারি তারা হয়েছেন নতুন মুখ। মহকুমা আমাদের 24টা, তার মধ্যে 24টার মধ্যে 16টা মহকুমাতে সেখানে এসছে এই নেতৃত্বে অর্থাৎ সম্পাদকের চেয়ারে নতুন টু থার্ড 3 ভাগের 2 ভাগ। আর 24টা আমাদের বলছি 8টা আমাদের যে জেলা, এই 8টা জেলাতে যে 3/4 অর্থাৎ 8 জনের মধ্যে 6 জন আমাদের সম্পাদক নতুন মুখ। এইভাবে পার্টি এটাকে নবীনের সাথে প্রবীণের মিশেলে বর্তমান সময়েতে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ঠিক সেরকমভাবে তৈরি করার চেষ্টা হয়েছে। এবং দারুণভাবে আমাদের রাজ্যে খুব মসৃণভাবেই আমাদের এই কর্মপ্রণালী এবার সম্পন্ন হয়েছে। এখন রাজ্য সম্মেলন, এই সম্মেলনে মোট 411 জন 411 ডেলিগেট। এই 411 জনের মধ্যে 74 জন হল বর্তমান রাজ্য কমিটির যারা সদস্য যারা আছেন। এই 74 জন বাদে 411 জনের মধ্যে বাকি সবাই হবেন, সবাই এই যে সম্মেলনগুলি হলো এক একটা দাপ থেকে, ব্রাঞ্চ থেকে লোকাল, লোকাল থেকে মহকুমা, মহকুমা থেকে জেলা, অর্থাৎ জেলা থেকে নির্বাচিত হয়ে 74 জন বাদ দিলে পরে বাকি যারা তারা সবাই নির্বাচিত হয়ে আগামী এই 29 তারিখের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন। তো এই হলো এতে। আর 29 তারিখে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে। তো প্রকাশ্য সমাবেশ সম্পর্কে ইতিমধ্যেই আমরা না বললেও আপনারা আমাদের সাথে কথা বলেছেন, আমরা টাইম টু টাইম জানিয়েছি যে 26শে ডিসেম্বর তারিখে আমাদের যখন তারিখটা ফাইনাল হয়, 26শে ডিসেম্বর আমরা এই স্পোর্টস কাউন্সিলে আমরা দরখাস্ত করি। স্বামী বিবেকানন্দ ময়দানে আমরা প্রকাশ্য সমাবেশ করব। এবং স্পোর্টস কাউন্সিল থেকেও আমাদেরকে স্পষ্ট জানানো হয় যে না, ওই দিন অবধি তাদের কাছে 29, 30, 31 কোনো বুকিং নেই, কোনো রাজনৈতিক দলেরও নেই, কোনো সংগঠনেরও নেই, কোনো এনজিওরও নেই এবং সরকারের কোনো দপ্তরেরও নেই। 26 তারিখে আমাদের দরখাস্ত জমা পড়ার পর সম্ভবত 6 কি 7 তারিখ আমাদের কাছে চিঠি আসে স্পোর্টস কাউন্সিল তরফ থেকে। এবং সে চিঠিটাও লেখাটা খুবই মজার। সম্ভবত 29 তারিখে আপনাদেরকে মাঠ দেওয়া যাচ্ছে না। সেখানে সরকারের একটা দপ্তর, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাদের সেলফ হেল্প গ্রুপের মেলা হবে আমাদের রাজ্যে। হ্যাঁ, আরবান এবং রুরাল দুটো জায়গাতে সেলফ হেল্প গ্রুপ আছে, কিন্তু আলাদাভাবে এই আরবান বা রুরাল সেভাবে মেলা করতে আমরা দেখিনি। মেলা হয় সরস মেলা। আমি যখন আরডি মিনিস্টার ছিলাম তখন থেকে চালু হয়েছে
যে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা কেন্দ্র জুট মিলের মাঠে আমরা তৈরি করেছিলাম, সেখান থেকে হয়ে আসছে। রুরাল এবং আরবান সবাই অংশগ্রহণ করেন এবং 18 সালের পর এই সরকার আসার পরও তাই হয়ে আসছে। কিন্তু এবার হঠাৎ করে এই আরবানের এই গ্রুপের মেলার অবতারণা হলো। আমরা জানি না কি উদ্দেশ্যে। তো এটা স্পোর্টস কাউন্সিলের চিঠি পাওয়ার পর আমরা গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ তিনি প্রায় সবগুলো দপ্তরের ইনচার্জ। তাকে বললাম যে একটা আমরা প্রধান বিরোধী দল, একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, 3 বছর অন্তর আমাদের এরকম রাজনৈতিক প্রক্রিয়া হয়। আর গত 3 বছরে তো আমরা সেই যে জনসভা করেছি 23তম সম্মেলনে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 28 তারিখে, এরপরে তো আমরা আর করিনি। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথম দিন যখন কথা বলে মনে হয়েছিল তিনি পজিটিভ, অর্থাৎ তিনি একটা ব্যবস্থা করবেন। তিনি বলছেন যে না, আমি দেখছি, আপনাকে জানাবো। কিন্তু 1-2টা করে দিন পার হয়ে যাচ্ছে, তিনি যখন জানাননি, আমি নিজে আবার গেছি। তিনি বলছেন যে না, সরকারের একটা হয়ে গেছে, কি করে করা যাবে। এবং 29 তারিখ এই মার্চ পেয়ার করার সেরকম কোনো উপসর্গ যখন আমরা দেখতে পাচ্ছি না, তখন আমরা এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে যে রাস্তাটা আছে, সামনে এদিকে গুরুজি হল এবং ডান দিকে ওরিয়েন্ট, সবটা নিয়ে করার একটা কি বলে একটা কন্টিনজেন্সি প্ল্যান করি। আমি অ্যাকর্ডিংলি পুলিশকে আমরা চিঠি দিই এবং সাবসিকুয়েন্টলি 3-4 দিন বাদে এসপিকেও ফোন করি যে আপনি আমার চিঠি পেয়েছেন কি না। এসপি সে বলেন হ্যাঁ পেয়েছি স্যার, কোনো অসুবিধা হবে না, অর্থাৎ ওখানে করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যেভাবে সাড়া পাচ্ছি বিভিন্ন মহকুমা থেকে 29 তারিখে আমাদের প্রকাশের সমাবেশে আসার জন্য যে উদ্দীপনা এই দেখা যাচ্ছে, সেখানে আমাদের মনে হলো যে না, সেদিন ওখানে জায়গা দেওয়া যাবে না। আর ওটা যদি হয় গোটা শহরটা চোখ হয়ে যাবে। বুধবার 29 তারিখ ওয়ার্কিং ডে, এদিন ব্যবসা বাণিজ্য যারা করেন, হকার ইত্যাদি, তাদের অসুবিধা হবে। তো এই বিধায় আবার মুখ্যমন্ত্রী শরণাপন্ন হই, তার কাছে যেতে হবে, কেননা প্রশাসনিক প্রধান এবং এগুলোর দিক থেকে তিনি এর সমাধান করতে পারেন। তো গতকাল ওনাকে ফোন করে আবার বলি, ওনাকে সবটা খুলেই বলি আমি, দেখুন একদিকে হলো 3 বছর অন্তর সম্মেলন, যে কোনো রাজনৈতিক দলেরই সবসময় এটা হয় না। তিনি যুক্তিকতা স্বীকারও করলেন যে আমরা তো এখন যা চেয়েছি আপনি যখন সেইটা দেবেন না, আপনারই দপ্তর আরবান ডেভেলপমেন্ট, তো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে করব। কিন্তু রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অসুবিধা হবে। তিনি আমাকে জিজ্ঞেস করলে তাহলে কোথায় আপনারা বলুন, তাহলে বিকল্প কি আছে। আমরা তারপর ওনাকে চেয়েছি উমাকান্ত স্কুলের সামনের জায়গাটা, যেখানে মাঝে মধ্যে এই পুস্তক মেলা ইত্যাদি হয়, সেটাতেও অ্যাকোমোডেট করতে অসুবিধা হবে। তারপরও ডান দিকে বড় রাস্তা আছে। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি, আপনাকে আমি জানাবো। তো এখন অবধি জানাননি। তো আমরা ধরে নিচ্ছি যে উমাকান্ত ময়দানের সামনেই আমাদের এই জনসভাটা করা যাবে। আনুষ্ঠানিকভাবে হয়তো বা এখনও জানাননি। আমি চেষ্টা করছি বারবার, কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরকে ধরা যাচ্ছে না, মুখ্যমন্ত্রীকে ধরা যাচ্ছে না। তো নিশ্চয়ই ত্রিপুরাজ্যের বর্তমান সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং বৃহত্তম গণতন্ত্রের
জয়গান তারা করেন, স্বাভাবিক তাদের এই বক্তব্যের তার যে কি বলে এই যে এই বিরোধী রাজনৈতিক দলকে তার 3 বছরের পর যে সম্মেলন হচ্ছে সেখানে তার এই সুযোগ করার মধ্য দিয়ে তাদের এই বক্তব্যের সারবত্তা এটা প্রমাণ করবেন আশা করি। আমরা সেভাবে আমরা এগোচ্ছি, অর্থাৎ 29 তারিখ এই 12:30 থেকে আমাদের জনসভা শুরু হবে এবং এখন অবধি যে উমাকান্ত ময়দানকে সামনে রেখে আমরা এগোচ্ছি। এ হলো ইয়েতে। আর এই সম্মেলনের পর আমাদের এই প্রক্রিয়া আমি আগেই বলেছি একদম তৃণমূল থেকে সর্বভারতীয় স্তর অবধি আগামী 2 থেকে 6 এপ্রিল আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন তথা আমরা পার্টি কংগ্রেস বলি, এটা সংগঠিত হবে তামিলনাড়ুর মাদুরাই শহরে। আমাদের রাজ্য থেকে 40 জন ডেলিগেট, 2 জন অবজারভার আর পদাধিকার বলে আমরা 6 জন কেন্দ্র কমিটির সদস্য। 40, 2, 42, 6, 48 জন প্রতিনিধি আমরা এই মাদুরাইয়ের পার্টি কংগ্রেসে আমরা অংশগ্রহণ করব। এ হলো মোটামুটি সম্মেলনকে কেন্দ্র করে। আর আরেকটা খুবই স্পর্শকাতর ব্যাপার আমি এখানে যা সম্মেলনকে কেন্দ্র করে আর কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের যে ব্রাঞ্চগুলো থেকে এই জেলা অবধি যে সম্মেলনগুলো হয়ে গেল বা সামনে যে রাজ্য সম্মেলন হবে তার ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো কি? আমাদের সম্মেলনে আসলে কি আলোচনা আমরা করি? আমাদের সম্মেলনে মূলত যে রাজ্যের চলমান রাজনীতি গত 3 বছরে তার গতি প্রকৃতি এবং সে রাজনীতি আমাদের দেশের সংবিধান অনুযায়ী দেশের আমজনতার তার জীবনমানকে আরও উন্নত করার, গণতান্ত্রিক অধিকারকে আরও প্রশস্ত করার, সেদিক থেকে গত 3 বছরে আমাদের অভিজ্ঞতা কী? অবশ্যই সেই অভিজ্ঞতা হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমান শাসক দল গণতন্ত্রের প্রতি তারা মুখে যা বলে তার বিপরীত, বিরোধী রাজনৈতিক দলের এই কার্যকলাপ নানাভাবে বাধাগ্রস্ত, এখানে অবাধে ভোট হয় না, সে বিষয়গুলো চর্চা হবে বা হয়েছে। তার সাথে হলো এরকম পরিবেশে আমরা জনগণের ইস্যু নিয়ে জীবন এবং জীবিকা আর সেই জীবন জীবিকাকে সমৃদ্ধ করার জন্য শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য ইত্যাদি এবং অর্থনীতি, সেদিক থেকে যে কী ধরনের চেহারা, কী ধরনের চিত্র আমরা প্রত্যক্ষ করছি, সেই জায়গায় পার্টি আমাদের যে এই রাজনৈতিক দায়িত্বস্বরূপ আমাদের লড়াই সংগ্রামকে আমরা কতটুকু এগিয়ে নিতে পেরেছি। আর সেই লড়াই সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে গেলে পরে আমাদের সংগঠন এটাকে সময় উপযোগী কতটুকু করতে পেরেছি, এই বিষয়গুলি হলো আমাদের এই সম্মেলনের যে মূল আলোচ্য বিষয় বা চর্চার বিষয়। এবং সেই জায়গায় সর্বত্র তৃণমূল স্তর থেকে যেটা আমাদের আলোচনা হয়েছে যে আগামী দিনের যে চ্যালেঞ্জ রাজনৈতিক দিক থেকে আরও অন্যান্য দিক থেকে আসছে, সেই জায়গায় আমাদের পার্টিকে, সংগঠনকে এবং পার্টির যে বিভিন্ন অংশের মানুষের মধ্যে যে আমাদের সংগঠন, শ্রেণী এবং গণসংগঠন, ছাত্র, যুবক, নারী, শ্রমিক, সেগুলোকে কতটুকু আমরা আরও শক্ত ভিতের উপর আমরা দাঁড় করতে পারব, পলিটিক্যালি, আইডিওলজিক্যালি এবং অর্গানাইজেশনালি। শুধু কিছু লোক বাড়ানো না, সমর্থক বাড়ানো না, তাদেরকে রাজনৈতিক দিক থেকে আরও সচেতন করা, মতাদর্শগত দিক থেকে আরও বলীয়ান করা এবং সাংগঠনিক দিক থেকে
আরও বেশি জঙ্গি, মজবুত, সাহসী করে তোলা। এবং সেই জায়গায় আমাদের যে লক্ষ্য হলো ছাত্র, যুবক, নারী, শ্রমিক এই অংশের মধ্যে আমাদের পার্টিকে আরও শক্তিশালী করে তোলা, উইথ স্পেশাল এমফাসিস, অর্থাৎ বিশেষ নজর দেওয়া ওয়ার্কার ক্লাস। এই ওয়ার্কার ক্লাস ট্রাইবাল অংশের মানুষ, দলিত অংশের মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ। তাদের মধ্যে আমাদের সংগঠনকে আমরা কিভাবে আরও এই শক্ত ভিত্তিতে দাঁড় করাতে পারি। তার সাথে যেটা আলোচনাগুলি হবে এবং হয়েছে সেটা হলো যে শাসক দল তারা যত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। এই যে কালকেও কয়েকটা চ্যানেল এসেছিল, আমি বলেছি একজন রাজ্য থেকে নির্বাচিত বললে তো ভুল হবে, যে মানে গত কয়েক বছর যেরকম রিগিং করে জিতে যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন সাংসদ, যে সামাজিক উৎসবে সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য এবং তাও কুৎসিতভাবে সমস্ত শিষ্টাচার এগুলোকে লঙ্ঘন করে। সিপিএমকে উৎখাত করতে হবে, দেখাতে হবে, সে করতে হবে, ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। একজন মন্ত্রী, তিনি যদি নতুন মন্ত্রী এবারেই হয়েছে, নতুন হলে হয়তো আমরা চুপ থাকতাম, কিন্তু দীর্ঘদিনের সাংসদ, জীবন সায়ান্নে এসছে, তিনিও বলছেন, ইভেন এই কদিন আগে যে বিধানসভা গেল সেখানেও এরকম কথা বলতে শুনেছি। সেদিন ক্যামেরার সামনে একটা অনুষ্ঠানে বলছেন যে সিপিএম যদি মার খায়, অর্থাৎ সিপিএমকে আরও মারো, তার বাড়ি আগুন লাগাও, উৎখাত করো, আমি কি করতাম? তো এই যে কথাগুলি বলা, একটা সাংবিধানিক পদে থেকে এই কথাগুলি বলা মানে হলো তার আর নৈতিক কোনো অধিকার থাকে না সে পদে থাকার। এবং এরকম কথা বলা তো একটা অপরাধীর ভাষা, এটা ক্রিমিনালদের ভাষা, এবং এটাও একটা ক্রাইম। কিন্তু কেন বলছে এগুলো? বলছে এই যে জনবিচ্ছিন্নতা, গত 7 বছরে তাদের যে জনবিরোধী কার্যকলাপ, এর থেকে আইসোলেটেড হচ্ছে। তাদের দেবতুল্য কার্যকর্তা সবাই না, কিন্তু নেতৃত্বের মধ্যে যারা আছে, আজকে নারীগত অপরাধ, এই যে গতকাল পরশুদিনও ধর্মনগর না কোথায় যায় কৈলাসহরে অ্যারেস্ট হয়েছে। গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লেই এদের কোনো না কোনো দেবতুল্য, বর্ডারে কোনো অপরাধে কেউ ধরা পড়লে কোনো দেবতুল্য। আর সমস্ত এই যে নেগোসিয়েশনে অপরাধের সাথে যুক্ত দেখা যায় কারা? গত 7 বছর যাদেরকে সামনে রেখে এই শাসক দল এই রাজ্যটাকে সম্পূর্ণ একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তারাই। এবং তাদের কারণে আজকে সাধারণ মানুষ, কি যুবক, কি অন্যান্য অংশের মানুষ, তাদেরকে বিশ্বাস করে ত্রিপুরাজ্য অনেক এগুবে, আজকে তারা হতাশাগ্রস্ত। কাজেই তারা আজকে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে, এটা বুঝতে পারছেন এই মন্ত্রী নেতারা। তা থেকেই তাদের এই প্রলাপ বকা। তো এগুলোর বিরুদ্ধে আগামী দিন গণতান্ত্রিকভাবেই, রাজনৈতিকভাবেই মোকাবেলা করার জন্য আমরা আমাদের সংগঠনের প্রতিটি স্তরকে, প্রতিটি সেকশনকে আমরা আরও শক্তিশালী করার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই সম্মেলনের মধ্য দিয়ে এগুলো আরও বেশি সংহত করা হবে। সম্মেলন সংক্রান্ত বিষয় এই, তার সাথে আরেকটা বিষয় বলে রাখছি আমি, এখানে আনন্দবাজার পত্রিকার কোনো প্রতিনিধি আছেন কিনা আমি জানি না, আছেন কি? নাই।
আনন্দবাজার পত্রিকা তার যারা সংবাদদাতা এখানে যারা আসেন, স্থানীয় হলে তো ভুল করে না, কিন্তু কলকাতা থেকে যারা আসেন আমাদের ত্রিপুরাজ্যের সামাজিক সাংস্কৃতিক অনুভূতি সম্পর্কে তাদের ধারণা একটু কম থাকে। সাংবাদিকতার ধারণা কম, অভিজ্ঞতা কম কথা বলছি না। কাজে একটা খবর গত 22 তারিখে হয়েছে, এটা খুবই আপত্তিকর। লিখেছে, উন্নত গুণমানের দুধ ভরসা দেশি ত্রিপুরী গরু। কোনো অসৎ উদ্দেশ্যে আনন্দবাজার এটা করেছে আমি বলবো না। এটা ত্রিপুরাজ্যের এখানকার মানুষের সেন্টিমেন্ট সম্পর্কে ধারণা না থাকার কারণে এটা বলেছে। ত্রিপুরী এই শব্দ যখন ইউজ হয়, এটা ফর দ্য হিউম্যান বিইং, একটা রেস, একটা জনগোষ্ঠী সম্পর্কে এই টার্মটি ইউজ করা হয়। ত্রিপুরী গরু মানে হলো তাহলে ওই জনগোষ্ঠীর গরু, ওই এটা তৈরি করা হলো। তা আমি বলবো আপনাদের মাধ্যমে, আপনারা যদি জানা থাকে তাদের সংবাদ প্রতিনিধিকে, তাকে একটু শুধরিয়ে দেওয়া। আমি আবারও বলছি, আনন্দবাজার উদ্দেশ্য প্রণোদিত করেছে এটা হয়তো বা না, কিন্তু সংবাদ আমি পরে যা দেখেছি, এই তথ্য তাকে দিয়েছে ICAR এর সিনিয়র সায়েন্টিস্ট অসিত চক্রবর্তী। এই ভদ্রলোকও ত্রিপুরার কিনা আমি জানি না। তো এরকমভাবে খবর করা, এটা একটা অংশের মানুষকে হার্ট করে, এটা মোটে হওয়া উচিত না। এই হলো মোটামুটি। যদি আনন্দ যুক্ত করেন কিছু, আপনাদের মধ্যে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। না, বললাম তো, এখন অবধি মুখ্যমন্ত্রীর সাথে যখন কালকে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী মোটামুটিভাবে যুক্তিকতা স্বীকার করেছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দেব। আমি বললাম, দেখুন আমাদের বিকল্প নাই, আপনাকে বলতে হলো, আপনি আমাকে চেয়েছেন বিকল্প কী করা যেতে পারে বলুন দেখি। আমি তখন বললাম এখানেই হতে পারে, এর চেয়ে বড় জায়গা নেই। তা ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ইতিবাচক এবং তিনি নিশ্চয়ই এটার উপর ওয়ার্কআউট করছেন এবং আমরা সেভাবে এগোচ্ছি। দেখা যাক, না হওয়ার তো হবে বলে মনে হয় না, এরকম সৌহার্দ্যপূর্ণ কথা বলার পর। এটা সেদিন চোখে দেখেই বলবো, কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, অভূতপূর্ব।